আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যেভাবে টানা ৯৬ ঘন্টায় আলোচনায় চূড়ান্ত হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি। গাজা দখল না করলে নেতানিয়াহু সরকার পতনের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। মুক্তির অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি। কে কে আছেন মুক্তির তালিকায়, জানা গেল যত অজানা তথ্য। ইয়েমেনে হামলা হলে পরিণতি ভোগ করতে হবে, হুথিদের হুঁশিয়ারি। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ। ১০০ দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প। কি হবে ভারতের? চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করার রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের রিপোর্ট। আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানকে স্থিতিশীল রাখা জরুরি, পুতিন এবং পেজেশকিয়ানের মন্তব্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে কাতারে টানা ৯৬ ঘন্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর আলোচনা। এতে মধ্যস্থতা করেন মার্কিন, মিশরীয় এবং কাতারের কূটনীতিকরা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসন্ন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফের শেষ সময়ের উপস্থিতিকে এই চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কৃতিত্ব দিয়েছেন। ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ১৫ মাসের যুদ্ধের পর গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিটি ঘোষণা করা হয়েছিল। চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য দূত ব্রেট মার্কগার্ক, যিনি ৫ জানুয়ারি থেকে এই অঞ্চলে ছিলেন এবং যুদ্ধবিরতি নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। রয়টার্সের সূত্র মতে, ট্রাম্প বারবার সতর্ক করে দিয়েছিলেন যে যদি তার ২০ জানুয়ারির শপথ গ্রহণের আগে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি না দেয়া হয় তবে মধ্যপ্রাচ্যে চরম পরিস্থিতি সৃষ্টি হবে। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই চুক্তিটি গতি পায় এবং ৯৬ ঘন্টা ধরে আলোচনার পর এটি চূড়ান্ত হয়। চুক্তির প্রথম পর্যায়ে হামাসের দিক থেকে একটি বাধা ছিল, তা হলো তারা কতজন জিম্মি আটক আছে বা জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেওয়া হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছিল। ডিসেম্বরের শেষের দিকে হামাস জিম্মিদের তালিকা জানাতে সম্মত হয়, যা ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে জিম্মিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চূড়ান্ত ধাপকে ত্বরান্বিত করে। রোববার সকাল ৮:৩০টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও পরে স্থানীয় সময় বেলা ১১:১৫টায় যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রবিবার ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে তিনি সরকার পতনের ব্যবস্থা করবেন। আনাদোলু বার্তা সংস্থা এই খবর জানায়। উগ্রপন্থী এই মন্ত্রী গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে একটি অত্যন্ত গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেন। স্মোট্রিচ আর্মি রেডিওকে বলেন, ইসরায়েলের গাজা দখল এবং একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করা উচিত, কারণ হামাসকে পরাজিত করার আর কোনো উপায় নেই। তিনি আরো বলেন, আমি সরকার পতনের ব্যবস্থা করব যদি তারা এমনভাবে যুদ্ধ না চালিয়ে যায় যাতে পুরো গাজা দখল এবং সেখানে শাসন প্রতিষ্ঠা করা যায়। এর আগে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির তার দলের পক্ষ থেকে শাসক জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। অবশ্য তার দল সরে যাওয়ার পরও ১২০ আসনের নেসেটে শাসক জোটের ৬২টি আসন টিকে আছে। গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পক্ষে শনিবার ২৪ জন মন্ত্রী ভোট দেন, যেখানে ৮ জন এর বিপক্ষে ছিলেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এদিন ৩ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে হামাসের হাতে থাকা ৩ বন্দীর মুক্তির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন, যাদের মধ্যে ৬৯ জন নারী বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দী হলেন মাহমুদ আলী ওয়াদ নামে ১৫ বছরের এক কিশোরী। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৬২ বছর বয়সী খালিদা জাররার।
যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের একজন শীর্ষ নেতা। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে তার বারবার গ্রেফতার হওয়াটা অসহিংস রাজনৈতিক বিরোধীদের ওপর ইসরায়েলের দমন নীতিরই অংশ। এছাড়াও মুক্তি পেতে যাচ্ছেন ডালাল খাশিফ নামে 53 বছর বয়সী এক নারী, যিনি প্রয়াত হামাস নেতা সালাহ আরৌরির বোন। সালেহ আরোরি 2024 সালের জানুয়ারিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন। মুক্তিপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন 68 বছর বয়সী আবলা আবদেল রাসুল। তিনি পিএফএলপি নেতা আহমদ সাদাদের স্ত্রী। আহমদ সাদাদের বিরুদ্ধে 2001 সালে ইসরায়েলের পর্যটন মন্ত্রী রেহাভাম জেভির হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয় এবং তিনি 30 বছর ধরে সাজা খাটছেন। এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া বন্দীদের তালিকায় অন্তত 12 জন যুবক এবং নাবালক রয়েছেন, যাদের মধ্যে কিছু সংখ্যকের বয়স 19 বছরের কম। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, অনেক শিশু এবং নাবালক ইসরায়েলি বাহিনীর প্রতি পাথর নিক্ষেপের অভিযোগে আটক হয়েছেন। তিনি বলেন, আমরা এখানে অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্তদের কথা বলছি। বন্দীদের তালিকায় শত শত নাম উল্লেখ রয়েছে, যাদের অধিকাংশকেই প্রশাসনিক আদেশে আটক করা হয়েছে। আর এটি মূলত ইসরায়েলি দমননীতিরই একটি অপকৌশল, যা কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখার জন্য ব্যবহৃত হয়। আর এই প্রশাসনিক আটকাদেশ বারবার নবায়ন করা হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলে অবস্থানরত শত্রু বাহিনীকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, গাজায় আসন্ন যুদ্ধবিরতি সময় ইয়েমেনে কোনো ধরনের হামলা হলে এর গুরুতর পরিণতি হবে। এক বিবৃতিতে হুথি বাহিনী জানিয়েছে, গাজার যুদ্ধবিরতির সময় যদি ইয়েমেনে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান চালিয়ে জবাব দেবে। এতে কোনো সীমা বা লাল লাইন মানা হবে না। হুথি বাহিনী আরো বলেছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইয়েমেনে হামলা চালানো হলে তারা কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এই অভিযানে আক্রমণকারী বাহিনীকে টার্গেট করা হবে এবং প্রতিক্রিয়া হবে সীমাহীন। গাজার যুদ্ধবিরতির সময় ইয়েমেন এবং লোহিত সাগর অঞ্চলে এমন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। হুথিদের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম 100 দিনের মধ্যে চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবরে কি হবে ভারতের, সেই চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। শনিবার সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরো গভীর করাই এই সফরের লক্ষ্য। তবে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প যাওয়ার ব্যাপারে কিছুটা আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত শুক্রবার ট্রাম্প এবং শি টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোন আলাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কিনা তা স্পষ্ট নয়। গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি। সেই রিপোর্টে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়। তবে রিপোর্টটি প্রকাশের পর অভিযোগ ওঠে, এটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের প্রতি পক্ষপাত দুষ্ট এবং এর তথ্যগুলো সঠিক নয়। এমন সমালোচনার পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্সে এই রিপোর্টের বিষয়ে আপত্তি তুলে ধরেন। এরপর ব্রিটিশ এমপিরা প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি প্রত্যাহারের পক্ষে মতামত দেন। রিপোর্টটি এখন পর্যালোচনাধীন একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং এটি আর প্রচার করা হবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্টটি নভেম্বরের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর 3 মাস আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভকে দমনে সর্বোচ্চ নৃশংসতা দেখায় নিরাপত্তা বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে হাসিনা দেশ ছাড়ার আগে অন্তত 1000 মানুষ নিহত হন। গার্ডিয়ান লিখেছে, এপিপিজির ওই প্রতিবেদনে
হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারাবাহিক সমালোচনা করা হয়। ওই রিপোর্টে ডক্টর ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইউনূস প্রশাসন, একই সঙ্গে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন করছে। ওই রিপোর্টে বলা হয়, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নেতা, এমপি, সাবেক বিচারপতি, পণ্ডিতজন, আইনজীবী এবং সাংবাদিকদের হত্যার প্রমাণ পাওয়া গেছে এবং এসব হত্যায় জড়িত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে তারা নয়াদিল্লি ভিত্তিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলে। রিপোর্টে আরো দাবি করা হয়, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে, অর্থাৎ জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বেশিরভাগ মানুষ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নিহত হয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করে, এই রিপোর্ট তার বিপরীত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন, বেশিরভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে। এপিপিজির রিপোর্টে বলা হয়, ঢাকায় নতুন সরকার নিরপরাধ 1,94,000 মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভাব্য অপরাধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে এই সংখ্যা সেটার মতোই। মিথ্যা তথ্য থাকা এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাত দুষ্ট দাবি করে বিশেষজ্ঞরা এই রিপোর্টের সমালোচনা করেন। ব্রিটিশ লেবার দলের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশে সময় কাটিয়েছেন। তিনি এই সপ্তাহে হাউস অব কমন্সে এই রিপোর্টের সমালোচনা করেন। লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নাওমি হোসেন বলেন, এপিপিজির ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটা পুরোপুরি ব্যর্থ। এপিপিজির একজন মুখপাত্র বলেছেন, তারা কমনওয়েলথ অফ নেশন এর দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি মনোনিবেশ করবে, তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বৈঠকে আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। গত শনিবার মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন পেজেশকিয়ান। সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্য এবং ককেশাস সহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি এবং বিশেষ করে আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। প্রসঙ্গত, তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সঙ্গে বিগত বছরগুলোতে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান ও রাশিয়া। এই বিষয়ে আফগান ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিররাত বলেন, আফগানিস্তানের সাথে রাশিয়া ও ইরানের সুসম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছি, কারণ আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা সকল দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং আফগানিস্তানের নিরাপত্তা সবার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এর আগে তাজিকিস্তান সফর করেছেন পেজেশকিয়ান। এই সফরে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সাথে একটি বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে আফগানিস্তানের পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যেভাবে টানা 96 ঘন্টায় আলোচনায় চূড়ান্ত হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি। গাজা দখল না করলে নেতানিয়াহু সরকার পতনের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। মুক্তির অপেক্ষায় 90 ফিলিস্তিনি, কে কে আছেন মুক্তির তালিকায়, জানা গেল যত অজানা তথ্য। ইয়েমেনে হামলা হলে পরিণতি ভোগ করতে হবে, হুথিদের হুঁশিয়ারি। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ। 100 দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প, কি হবে ভারতের, চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করার রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের রিপোর্ট। আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানকে স্থিতিশীল রাখা জরুরি, পুতিন এবং পেজেশকিয়ানের মন্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।